আই হেট পলিটিক্স। আমি রাজনীতিকে ঘৃণা করি। যারা রাজনীতি করতে চাও সাবধান, রাজনীতি কিন্তু ভালো লোক করে না। আজকে বাংলাদেশের রাজনীতি ভূমিদস্যুদের দখলে, বাংলাদেশের রাজনীতি চোরা কারবারের দখলে, বাংলাদেশের রাজনীতি কালো টাকার মানুষের মালিকের দখলে। রাজনীতি করতে যদি যাও পৈতৃক প্রাণটা কিন্তু খোয়াতে পারো। ওরা অস্ত্র নিয়ে চলে। রাজনীতি করতে হলে কোমরে অস্ত্র নিতে হয়, চাঁদাবাজি করতে হয়, ছেলে পেলেদেরকে ফেন্সি দিলে আর ইয়াবার টাকা জোগাতে হয়, তাহলে তুমি অনেক বড় নেতা হতে পারবে। এমনি একটি বিভীষিকাময় পরিস্থিতি। রাজনীতি একটি ঘৃণিত পেশার নাম। বাংলাদেশের আর সব পেশার মানুষরা জুমা মসজিদের ইমামের চাইতেও বেশি চরিত্রবান। বাংলাদেশের সাংবাদিক কাউকে হুমকি দিয়ে চরিত্র হননের ভয় দেখিয়ে তার থেকে টাকা নেয় না। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিজের পদ পদবীর উন্নতির জন্য, ডিপার্টমেন্টের চেয়ারম্যান হওয়ার জন্য, ডিন হওয়ার জন্য, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি হওয়ার জন্য, বিশ্ববিদ্যালয়ের চাকরি শেষ হওয়ার পর রাজনীতিবিদদের অনুগ্রহ নিয়ে কোনো দেশের রাষ্ট্রদূত হওয়ার জন্য, অনেক কিছু হওয়ার জন্য রাজনীতি, মানবতা, বিবেক এগুলোকে বন্ধক রেখে ওই চোর, ছ্যাঁচোর, ভূমিদস্যু রাজনীতিবিদদের পেছনেই ঘুরে বেড়ায়। বাংলাদেশের কবি বিশ্ববিহায় এরশাদের কথায় কবিতা লেখে, রাজার বন্দনা করে। বাংলাদেশের সাহিত্যিক মুক্তিযুদ্ধ নিয়ে একটা মাস্টারপিস লেখার মতো সময় তার নেই। পেন পেনে প্রেমের কাহিনী লিখে বই বিক্রির কাটতি যে বাড়াতে হবে। বই বিক্রি না হলে ঘরে বছর বছর এলসিডি টিভির মডেল বদলাবে কি করে? বউকে নিয়ে ব্যাংকক, সিঙ্গাপুর, আমেরিকা, সুইজারল্যান্ড বেড়াতে যাওয়ার খরচ যোগাবে কি করে? বাংলাদেশের ডাক্তার, বাংলার কৃষক, শ্রমিক, গরিব, দুঃখী, মেহনতি মানুষ তাদের কষ্টার্জিত টাকায় এই গরিব দেশের মানুষের অর্থ দিয়ে আপনাকে অনেক টাকা খরচ করে ডাক্তার বানায়। আপনার বাবার টাকায়, আপনার পরিবারের টাকায় আপনার ডাক্তারির পড়ার খরচ চলে না, আপনার ইঞ্জিনিয়ারিং করার খরচ চলে না। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে আপনারা যারা পাশ করে বেরিয়ে আছেন, আপনাদের প্রত্যেকের শিক্ষার পেছনে এই বাংলার কৃষক, শ্রমিক, দরিদ্র মানুষের রক্ত জল করা টাকা আছে, অর্থ বিনিয়োগ আছে। এই অর্থের বিনিময়ে আমরা যে ডাক্তারটাকে বানিয়ে তাকে বলি অন্তত 3টা বছর গ্রামে যে মানুষের সেবা করো। সেই ডাক্তারকে দেখি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বছরে 2 বার যে সিগনেচার করে বাকি সময়টা শহরে বসে তার প্রাইভেট প্র্যাকটিসে কাটায়। বাংলাদেশের সবচেয়ে মেধাবী মুখ ইঞ্জিনিয়ার গুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়ে আসেন, প্রকৌশলী হন। বাংলাদেশের রাজস্ব খাতের সবচাইতে বড় অংশ খরচ করা হয় আপনাদেরকে দিয়ে। সেই ইঞ্জিনিয়ার গুলো বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বসে প্রতিদিন কি করছেন? প্রতিদিন তাদের ড্রয়ারে কালো টাকার স্তূপ জমছে। প্রতিদিন তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুট করছে। কোত্থেকে লুট করছে? এই টাকা লুট করছে আপনার উন্নয়ন থেকে, আমার উন্নয়ন থেকে, এই বাংলার গরিব, দুঃখী, মেহনতি মানুষের ভবিষ্যৎ থেকে তারা চুষে নিয়ে তারা আঙ্গুল ফুলে কলাগাছ করছে। আর শব্দ রাজনীতিবিদের। রাজনীতিবিদ রাজনীতি করতে হলে, এমপি হতে হলে তাকেও তো অনেক টাকা খরচ করতে হয়। আপনার মেয়ের বিয়ের টাকা যদি রাজনীতিবিদ নেতা দিতে না পারেন, আপনার বাবার জানাজায় আপনার রাজনীতিবিদ যদি টাকা দিতে না পারেন, আপনার মায়ের কুলখানিতে যদি রাজনীতিবিদ টাকা দিতে না পারেন, আপনার ছেলের চিকিৎসার জন্য রাজনীতিবিদের ড্রয়িং রুমে যাওয়ার পর যদি খালি হাতে ফেরত আসতে হয়, আপনি একটা জায়গা দখল করছেন, সামান্য সমস্যা আছে, ওই জায়গা দখলের জন্য যদি রাজনীতিবিদ আপনার পাশে না দাঁড়ান, সেই রাজনীতিবিদকে তো আপনি ভোট দেন না। আমরা দেখেছি এই চট্টগ্রামে কিংবদন্তি তুল্য একটা নেতা ছিল আমাদের। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন তিনি। 71-এর মহান মুক্তি সংগ্রামে নিজের হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন। বড় বেশি মনে পড়ছে সেই মরহুম ওহাব চাচার কথা। ওই মরহুম ওহাব মিয়া হাটাজারির একটা প্রত্যন্ত গ্রামে থাকতেন। আওয়ামী লীগের এত বড় নেতা হওয়ার পরেও তার জীবদ্দশায় তিনি নিজ হাতে হাল চাষ করতেন, লাঙ্গল নিয়ে, বলদ নিয়ে মাঠে নেমে চাষ করতেন। সেই ওহাব মিয়ার মতো নেতা বারবার হাটাজারির মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য,
হাটাজারির মানুষের জনপ্রতিনিধি হওয়ার জন্য নির্বাচনে দাঁড়িয়েছেন, একটি নির্বাচনেও তিনি পাশ করতে পারেন নাই। মানুষ ওই গরিব সাধারণ জীবনযাপন করা ওয়াহাব মিয়াকে ভোট দেয় নাই, ভোট দিয়েছে ওই ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে পালিয়ে আসা রাজাকার, ওই ৭১-এর কুলাঙ্গার ওয়াহিদুল আলম, যে জিয়াউর রহমানের শাসন আমলে লুট করে ডাকাতি করে কোটি কোটি টাকা অর্জন করেছে। সেই টাকা দিয়ে আপনার মেয়ের বিয়েতে উপঢৌকন পাঠিয়েছে, সেই টাকা দিয়ে আপনার বাবার জানাজায় টাকা পাঠিয়েছে, সেই টাকা দিয়ে আপনার মায়ের কুলখানিতে অর্থ পাঠিয়েছে। আর সেই হারামের টাকা দিয়ে আপনি আপনার জীবন যাপন করলেন, আর সেই হারামের টাকার উৎসদারী ওয়াহিদুল আলমকে নেতা বানালেন। এই যখন আমাদের মনোজগৎ, এই যখন আমাদের বিবেকের মানদণ্ড, এই যখন আমাদের চিন্তা চেতনার পরিসর প্রেক্ষাপট, তখন কিভাবে, কোথায়, কোন আলাদ্দিনের চেরাকের ছোঁয়ায় আপনারা পাবেন একটা সুস্থ রাজনীতি? যেই সুস্থ রাজনীতিতে রাজনীতিবিদ জমি দখল করবে না, যেই সুস্থ রাজনীতিতে রাজনীতিবিদ জনগণের উন্নয়নের টাকা থেকে ভাগ বসাবে না, যেই সুস্থ রাজনীতিতে আমরা একটা সুস্থ বাংলাদেশের স্বপ্ন দেখতে পারবো। কি করে তৈরি হবে সেই রাজনীতি? এই $1,000,000 কোয়েশ্চেন সামনে নিয়েই আমি মনে করি তৃণমূল ছাত্রলীগ তার যাত্রা শুরু করেছে। তৃণমূল ছাত্রলীগ আয়োজিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আজকের এই নবীনবরণ অনুষ্ঠানের স্নেহাস্পদ সভাপতি, মঞ্চ উপবিষ্ট আমার শ্রদ্ধেয় সহযোদ্ধা বন্ধুরা, প্রিয় নেতৃবৃন্দ, উপস্থিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রী, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত সাধারণ ছাত্রছাত্রী বন্ধুরা, বাংলাদেশ ছাত্রলীগের তৃণমূল কর্মীবৃন্দের এই আয়োজনে উপস্থিত থাকতে পেরে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের আগামী দিনের সফলতা কামনা করে আমি কিছু কথা বলতে চাই, আপনাদেরকে ধৈর্য ধরে সেই বক্তব্য শোনার অনুরোধ জানাচ্ছি। বন্ধুরা আমার, আমরা সবাই জানি রাজনীতি নোংরা, আমরা সবাই জানি রাজনীতিতে আজকে সুবিধাবাদের প্রাধান্য, আমরা সবাই জানি আজকে সততা দিয়ে, নৈতিকতা দিয়ে, বিবেক দিয়ে, পড়ালেখা দিয়ে একটা ছেলে রাজনীতি করে এসে রাজনীতিতে জায়গা পায় না দাঁড়ানোর। ওই ছেলে যদি নেতার বাসায় হাজিরা দিতে না পারে, নেতার ড্রয়িং রুমে বসে আরেক নেতার সমালোচনা করতে না পারে, নিজের দলের ভেতর উপদল গড়ে তুলে সেই উপদলকে ক্ষমতায়িত করার জন্য নিজের দলের ভেতরেই পরস্পর বিরোধী কামড়া কামড়ি হানাহানি মারামারিতে লিপ্ত হতে না পারে, সেই মারামারির লাঠিয়াল বাহিনীর সর্দার হতে না পারে, তাহলে নেতাদের চোখে পড়া যায় না। আর নেতাদের চোখে পড়া না গেলে তো নেতা হওয়া যায় না। নেতা হওয়া না গেলে তো ফেসবুকে ভাইয়াকে সবাই সালাম দেয় না। নেতা হতে না পারলে তো সবাই ভাইয়ার সাথে ছবি তুলতে চায় না। নেতা হতে না পারলে তো কোনো ব্যবসার সুযোগ পাওয়া যায় না। নেতা হতে না পারলে তো সুযোগ ছাড়াই জীবনটা চলে যায়। আমরা সবাই তো সুযোগের পেছনে ছুটে বেড়াচ্ছি। সুবিধাবাদের চোরাবালিতে আমরা নাক পর্যন্ত ডুবে আছি, শুধু চোখটা বেঁচে আছে। আমরা কি সেই সুবিধাবাদের চোরাবালি থেকে উঠে আসব, নাকি সেই সুবিধাবাদের চোরাবালিতে হারিয়ে যাব? এই প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে এই প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে ছাত্রলীগের তৃণমূল কর্মীরা। বন্ধুরা আমার, আমরা রাজনীতির নোংরামি চাই না, আমরা কোনো পেশার নোংরামি চাই না। আমরা একটা সৎ, স্বচ্ছ, সুন্দর জীবন চাই। যেই সৎ, স্বচ্ছ, সুন্দর জীবনে আমরা আমাদের নিজের যোগ্যতা অনুযায়ী নিজের সম্মান অর্জন করতে পারবো। আমার সম্মান কারো দয়ার দান হবে না। আমার অবস্থান, আমার পদ পদবী মর্যাদা কারো করুণার ভিক্ষা হবে না। আমার সামাজিক মর্যাদা, আমার সামাজিক অবস্থান, আমার পেশাদারী অবস্থান কোনো কিছুই আমার যোগ্যতার বাইরে কারো দয়া বা করুণার উপর নির্ভর করে আমাকে অর্জন করতে হবে না। এমন একটি সমাজ আমরা কখন কিভাবে গড়ে তুলব? যেই সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুবিধাবাদের পাপ, যেই সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির বিষাক্ত নিঃশ্বাস, যেই সমাজের পা থেকে মাথা পর্যন্ত আজকে আত্মচিন্তা, আত্মকেন্দ্রিকতা, স্বার্থান্ধতায় মগ্ন, সেই সমাজ থেকে আমরা নতুন জীবনের সূর্যোদয়টা কি করে করব বন্ধুরা? কিভাবে পরিবর্তন হবে? আপনারা কি সেই পরিবর্তন নিয়ে ভাবতে চান? আপনারা কি সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে চান? আপনারা কি মনে করেন আপনাদের শক্তি আছে এই দেশটাকে বদলে দেওয়ার? আপনারা কি মনে করেন আপনারাই আগামীর বাংলাদেশ, আপনারা যেভাবে চাইবেন সেইভাবেই আগামীর বাংলাদেশ পরিচালিত হতে হবে? প্রশ্ন করুন নিজেকে, প্রশ্ন করুন নিজের বিবেককে, প্রশ্ন করুন নিজের কাছে নিজে, কতটুকু দায়িত্ব এই দেশের জন্য, এই সমাজের জন্য, এই মানব জন্মের জন্য আপনি পালন করতে প্রস্তুত? আপনি কি চান? কেমন জীবন চান?
সুন্দর সুন্দর ছবি তুলে ফেসবুকে দেবেন, অসংখ্য ছেলে আর মেয়ে সাথে লাইক দেবে, খাবেন, ঘুরবেন, বন্ধু নিয়ে ঘুরে বেড়াবেন, আজকে ডাইন আউটে স্যুপ খাবেন, কালকে রয়্যাল কাবাবে কাবাব খাবেন, পরশু হান্ডিতে যে দোসা খাবেন, শেষ জীবন। জীবনের মানে কি খুঁজতে চান আপনারা? কেন এই জীবন? সেই জীবনের মানেটাকে একবার খুঁজে দেখতে চান? মানুষ হয়ে এই পৃথিবীতে এসছেন 18 বছর, 20 বছর, এই কোঠায় আপনাদের বয়স, অনেক কম বয়স নয়। আজকে বাংলাদেশের রাজনীতিতে 60 বছরের বৃদ্ধ তারুণ্যের প্রতীক, আর 18 বছরের তরুণ, সে বোধহয় এখনো রাজনীতির শিশু। এই অবস্থার পরিবর্তন দরকার। 40 বছরের বারাক ওবামা যখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের নেতা হয়, তখন বাংলাদেশের তারুণ্য কেন নিজেদের ছোট্ট শিশু মনে করে ওই 60 বছরের বৃদ্ধ তারুণ্যের পেছনে ঘুরে বেড়াবে? বদলাতে হবে রাজনীতি, বদলাতে হবে এই সমাজ। আর এই রাজনীতি আর এই সমাজ যদি বদলাতে চান, ভণ্ডদের হাত থেকে কেড়ে নিতে চান, তাহলে আপনাকেই এগিয়ে আসতে হবে, আপনাকেই বুক বাঁধতে হবে সাহসে। আপনার ভেতরের যেই অন্তর্নিহিত সাহস, আপনার ভেতরের যেই অন্তর্নিহিত শক্তি, সেই শক্তি আর সাহসকে জাগিয়ে তুলতে হবে। কিভাবে জাগিয়ে তুলবেন? এদেশের ইতিহাস জানবেন না, এদেশের ঐতিহ্য জানবেন না, এদেশের সংস্কৃতি জানবেন না, কি জানবেন না এদেশের দামাল ছেলেরা কি করে আজকের এই বাংলাদেশকে আনার জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাহলে কি করে আপনার গড়ে উঠবে দেশপ্রেম? কি করে আপনি বুঝবেন রাজনীতিতে কোনটা শুভ কোনটা অশুভ? কি করে রাজনীতিকে বদলাতে হয়? মনে তো হবে সবই একই, ভাঙা রেকর্ড বেঁধে চলছে, সব এক। দুই বুড়ির ঝগড়ায় বাংলাদেশ শেষ হয়ে গেল। হাসিনা আর খালেদা দুইটারে মিলে ফাঁসি দিয়ে ফেলতে পারলে বাংলাদেশ ঠিক হয়ে যাইত। অত্যন্ত সস্তা বক্তব্য, অত্যন্ত জনপ্রিয় বক্তব্য এটি। আজকে সারা বাংলাদেশের অসংখ্য মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এই কথা, এই দুই মহিলাই রাজনীতির মূল শত্রু, এই দুই মহিলাকে যদি বিদায় দেওয়া যায় রাজনীতি ভালো হয়ে যাবে। কিন্তু বন্ধুরা আমার, বলছি কিন্তু, একবার এই কথাটির আগে, এই কথাটিকে আত্মস্থ করার আগে, ধারণ করার আগে, আওয়ামী লীগ বিএনপি একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ, এই বক্তব্যটিকে স্থির বিশ্বাসে নেওয়ার আগে একটিবার চিন্তা করুন, আপনি কতটুকু জানেন? আপনি কতটুকু জানেন এই বাংলাদেশের ইতিহাস নিয়ে? আপনি কতটুকু জানেন এই বাংলাদেশের গৌরবময় সংগ্রাম নিয়ে? কতটুকু জানেন এই বাংলাদেশের কত শত শত হাজার অযুত সন্তান জীবন দিয়ে, রক্ত দিয়ে আজকের বাংলাদেশ এনেছে? এই যে আপনারা আজকে এখানে বসে আছেন, অত্যন্ত সুশৃঙ্খল একটি অনুষ্ঠান করছেন। আমার ভাবতে অবাক লাগে, মহিউদ্দিন সোহেল বলছিল, মিলির সাথে কথা হচ্ছিল স্টেজে বসে, আমি যখন ইন্টারমিডিয়েটের ছাত্র, প্রথম যেদিন ক্যাম্পাসে গেলাম, চারিদিকে ঘুরে মনে হচ্ছিল আমি পাকিস্তানে বসে আছি। বক্তব্য যাদের শুনছিলাম, ক্লাসে এসে বলছিল এই উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, তার আদর্শে জীবন গড়ে তুলুন। ওই চট্টগ্রাম কলেজের ক্যাম্পাসে তখন চারিদিকে কান পেতেও আমি শুনতে পাইনি জয় বাংলা স্লোগান, ফিসফাস গুঞ্জন, কোথাও নেই ছাত্রলীগ, খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন একটি অবস্থায় আমরা তখন যারা ইন্টারমিডিয়েটে পড়ি বন্ধুরা, সবাই মিলে বললাম, যদি ছাত্রলীগ না থাকে আমরাই জন্ম দেব ছাত্রলীগের। একদিন 10টা ছেলে দল বেঁধে দাঁড়িয়ে ওই রাজাকার অধ্যুষিত ক্যাম্পাসে চিৎকার করে স্লোগান দিলাম, জয় বাংলা। আর সেই 10 জন নিয়ে যাত্রা শুরু করে একটা সময় দেখতে পেলাম আমরা 10 জন নয়, আমরা অনেকেই। বন্ধুরা আমার, '52 ভাষা আন্দোলনের কথা আপনারা সবাই জানেন, এটা আমরা বক্তৃতায় বলি। আসলেই কি জানেন? আমরা এই তো মাত্র কয়েকদিন আগে 21শে ফেব্রুয়ারি গেল, যে এই ভাষা আন্দোলনকে আজকে সারা পৃথিবীর মানুষ স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করলো 21শে ফেব্রুয়ারিকে। সেই 21শে ফেব্রুয়ারি সম্পর্কে আমরা দেখলাম ঢাকার বইমেলায়, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখলাম, সাংবাদিকরা, রিপোর্টাররা নতুন প্রজন্মের অনেকের কাছে জিজ্ঞেস করছেন ভাষা আন্দোলনে কি হয়েছিল। সেখানে অনেক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণ তরুণীকে আমরা বলতে শুনেছি, 52 ভাষা আন্দোলনে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। এই যে ভাষা জ্ঞান, নিজের ইতিহাসকে ভুলে যাওয়ার প্রবণতা, নিজের ইতিহাসকে না জানার প্রবণতা, নিজের রাজনীতি সম্পর্কে কিছুই জানি না কে কি করলো, কিন্তু আমরা সবাই একজন বড় বোদ্ধা। হুট করে মুহূর্তের মধ্যে আমরা সিদ্ধান্ত দিয়ে ফেলছি রাজনীতি খারাপ, সিদ্ধান্ত দিয়ে ফেলছি সব রাজনীতিবিদ এক।
কিন্তু আমরা জানি না কোন রাজনীতিবিদের চরিত্র কেমন, কোন রাজনীতির জন্ম কি করে হলো। আমরা যে ছাত্রলীগের কথা বলতে এসেছি, একটি ছেলে তার বক্তব্যে বলেছে 52-এর ভাষা আন্দোলনের কথা। ওই 52-এর ভাষা আন্দোলনে রাষ্ট্রভাষা বাংলা চাই বলে বুকের রক্ত দেওয়ার জন্য রাজপথে নেমে এসেছিল যে তরুণ, সেই তরুণের কণ্ঠে অধিকার আদায়ের স্লোগান তুলে দিয়েছিল যে সংগঠন, সেই সংগঠনের নাম বাংলাদেশ ছাত্রলীগ। আপনারা অনেকেই জানেন না 62-র শিক্ষা আন্দোলনের কথা। আপনারা কি শুনেছেন কুখ্যাত হামদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্টের কথা? ওই 62 সালে পাকিস্তানি শাসন রাষ্ট্র ক্ষমতায় তখন আইয়ুব শাহী, জেনারেল আইয়ুব খান, দুর্দণ্ড প্রতাপশালী সামরিক জান্তা, সারা পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের সকল গণতান্ত্রিক আন্দোলনকে জেলখানায় ঢুকিয়ে দিয়ে নির্মম অত্যাচারে নিষ্পেষিত করে তিনি তার একচ্ছত্র রাজত্ব চালাচ্ছেন। আরবি হরফে বাংলা প্রচলনের চেষ্টা করছেন। তার গভর্নর, তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান সাহেব পূর্ব পাকিস্তানের বুদ্ধিজীবী শিল্প সাহিত্যিকদের ডেকে নিয়ে বলছেন, আপনারা কি করেন? আপনারা বসে রবীন্দ্রসঙ্গীত লিখতে পারেন না? মানুষ তো রবীন্দ্রসঙ্গীত শুনতে যায়, আপনারা নিজেরাই রবীন্দ্রসঙ্গীত লেখেন। এই যখন দেশের অবস্থা, তখন তারা আমাদের উপর চাপিয়ে দিতে চাইল একটি সাম্প্রদায়িক শিক্ষানীতি, চাপিয়ে দিতে চাইল এমন একটি শিক্ষানীতি যেই শিক্ষানীতির মধ্য দিয়ে আমরা সাম্প্রদায়িক হয়ে বেড়ে উঠব, যেই শিক্ষানীতির মধ্য দিয়ে শিক্ষা একটি পণ্য হিসেবে প্রতিষ্ঠিত হবে। সাধারণ মানুষের, গরিব দুঃখী মেহনতি মানুষের শিক্ষা যে মৌলিক অধিকার, যেই মৌলিক অধিকারের দায়িত্ব নেওয়ার কথা রাষ্ট্রের, সেই শিক্ষাকে একটি ব্যবসায় পরিণত করার মতো একটি শিক্ষানীতি দিল হামদুর রহমান। আর সেই শিক্ষানীতির বিরুদ্ধে সারা বাংলাদেশের ছাত্র সমাজকে নিয়ে নেতৃত্ব দিয়ে প্রতিবাদের আন্দোলন, প্রতিরোধের আন্দোলন শুরু করেছিল যেই সংগঠন, সেই সংগঠনের নাম বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের নেতা ওয়াজিউল্লাহ মোস্তফা বাবুলের রক্তের বিনিময়ে সেই 62 সালে কুখ্যাত হামদুর রহমানের শিক্ষা কমিশন রিপোর্টকে প্রতিহত করা হয়েছিল। 66-তে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দিয়েছিলেন। 3 বছর অত্যাচার নির্যাতন করে 6 দফার পক্ষে জনমত সংগঠনের সুযোগ দেয় নাই কুখ্যাত আইয়ুব শাহী। অবশেষে 1969 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা করে বঙ্গবন্ধু শেখ মুজিব সহ মুক্তিযুদ্ধ এই স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা নেতৃত্বকে সেদিন ফাঁসি কাস্টে ঝুলানোর চক্রান্ত করল আইয়ুব শাহী। আর ওই আইয়ুব শাহীর দুঃশাসনের বিরুদ্ধে কারা সেদিন গর্জে উঠেছিল? ওই 1969 সালে ওই আসাদ, মতিউর, মনুমিয়ার রক্তের বিনিময়ে একটি 11 দফা ভিত্তিক ছাত্র আন্দোলন গড়ে তুলে যেই ছাত্র রাজনীতি সেদিন আইয়ুব শাহীর পতন ঘটিয়েছিল, 69-এর গণ অভ্যুত্থানের সূচনা করেছিল, বঙ্গবন্ধুকে ওই জেলখানা থেকে বেরিয়ে এনে সোহরাওয়ার্দীর উদ্যানে নিয়ে যে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেছিল, সেই গৌরবময় ছাত্র রাজনীতির নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ সেই সংগঠন যেই সংগঠনের 37,000 নেতা কর্মীর রক্ত 71-এর মহান মুক্তিযুদ্ধের রক্ত স্রোতে, রক্ত নদীতে মিশে যে এই বাংলার স্বাধীনতার সূর্যোদয়ের ভূমিকা রেখেছিল, সেই বাংলাদেশ ছাত্রলীগ। আজকে সেই বাংলাদেশ ছাত্রলীগকে আপনারা চেনেন কিভাবে? আজকে সেই বাংলাদেশ ছাত্রলীগকে আপনারা চেনেন যেই বাংলাদেশ ছাত্রলীগকে আপনারা দেখেন টেলিভিশনের পর্দায় ধামা নিয়ে, চাপাতি নিয়ে দৌড়ে দৌড়ে ওই জগন্নাথ হলে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে ঢাকার প্রকাশ্য রাজপথে বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে। আজকে ছাত্রলীগ বলতে আপনারা চেনেন কাকে? সেই ছাত্রলীগকে যেই ছাত্রলীগ ভাতৃঘাতী সংঘাতে লিপ্ত হয়ে আমরা দেখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাপস সরকার লাশ হয়ে যায়। এর বিপরীতেও ছাত্রলীগ আছে। এর বিপরীতে আপনারা কি দ্বীপের কথা জানেন না? ওই বুয়েটের দ্বীপ, বুয়েটের দ্বীপকে কারা হত্যা করেছে? 2 বছরও তো হয়নি। কিভাবে নির্মম ভাবে বুয়েটের একটা মেধাবী ছেলেকে বুয়েটের ভিতর ঢুকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হলো। আপনারা নোমানের কথা জানেন না? ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাকে কি করে হত্যা করা হলো? রাব্বিকে কি করে হত্যা করা হলো রাজশাহী ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে? বাংলাদেশ ছাত্রলীগের নেতা ও কর্মীরা আজকে অত্যন্ত বিকৃতভাবে উপস্থাপিত হচ্ছে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে। বাংলাদেশ ছাত্রলীগের এই গৌরবময় পতাকার নিচে আজকে দিনের পর দিন সুবিধাবাদ শক্তিশালী হচ্ছে। ওই নেতার ড্রয়িং রুমে ঘুরে নেতার কাছ থেকে পদ কিনে নিয়ে যে রাজনীতি, সেই রাজনীতি আজকে বাংলাদেশ ছাত্রলীগকে গ্রাস করছে। অথচ বন্ধুরা আমার, আজকে যে এই পরিস্থিতি আপনারা পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানে, এই যে নিরাপদে বসে একটি সুন্দর পরিস্থিতিতে, একটি সুন্দর অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করছেন, এই অবস্থা কিন্তু একদিনে আসে নাই। 75-এর 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর বাংলাদেশে যে এই রাজনীতি আমরা প্রত্যক্ষ করেছি, আমরা সেই দুঃসময়ের ফসল।
আমরা সেই দুঃসময়ে ছাত্র রাজনীতি করেছি। ওই চট্টগ্রাম কলেজের কথা বলেছি আপনাদেরকে। চট্টগ্রাম কলেজে যখন ঢুকেছিলাম দেখেছিলাম পাকিস্তান। সেখান থেকে গিয়েছিলাম কমার্স কলেজে। কমার্স কলেজে যেদিন ভর্তি হলাম সেদিন দেখলাম সেখানে ছাত্র সংসদ নির্বাচনের ডামাডোল চলছে। ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে স্লোগান দিয়েছিলাম বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে, আমি কে তুমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি। এই স্লোগান দিয়ে যখন কমার্স কলেজ প্রদক্ষিণ করছি, যখন আমরা স্লোগান দিচ্ছিলাম তবারকের খুনিরা হুঁশিয়ার সাবধান, যখন আমরা বলছিলাম শাহাদাতের রক্ত বৃথা যেতে দেব না, যখন আমরা বলছিলাম 56,000 বর্গমাইল জুড়ে ওই 75-এর পর থেকে ছাত্রলীগের নেতা কর্মীদেরকে যেইভাবে হত্যা করা হয়েছে সারা বাংলাদেশে, হেলেন দেলোয়ার, তিতাস কাঞ্চন বসুনিয়া, জাফর জয়নাল, মুজাম্মেল, দীপালি চায়ের রক্তের বিনিময়ে আমরা যেভাবে এরশাদ বিরোধী আন্দোলন করেছি, ওই রাউজানে, ওই ফটিকছড়িতে, হাটাজারিতে, নাজিরহাটে, তবারক, রশিদ আমিন, বাবর মুজিব, জিন্না, কুদ্দুস, ইউসুফ, অসংখ্য থোকা থোকা নাম, যাদের রক্ত দিয়ে আমরা সারা বাংলাদেশে এমন কোন নদী ছিল না ছাত্রলীগের তার রক্তে লাল হয়নি। বাংলাদেশে এমন করে সবুজ প্রান্তর ছিল না ছাত্রলীগের তার রক্তে লাল হয়নি। আমরা জীবন দিয়ে, রক্ত দিয়ে বঙ্গবন্ধুর আদর্শের পতাকাকে তুলে রেখেছিলাম। আমরা যোদ্ধা ছিলাম, আমরা যুদ্ধে ছিলাম। আমরা অস্ত্রের বৈধতার পরোয়া করি নাই, অস্ত্রের লাইসেন্সের পরোয়া করি নাই। রাষ্ট্রযন্ত্রের যেই নির্মম নিপীড়ন আমাদের উপর ওই জিয়া এরশাদের শাসনামলে, ডাইনি খালেদার শাসনামলে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধে আমরা সেদিন রুখে দাঁড়িয়েছিলাম। সেদিন আমরা যুদ্ধে যাওয়ার যৌবনে ছিলাম। আমরা সেদিন পড়তাম, এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। আমরা ভাবতাম আমাদের জীবন যুদ্ধের জন্য নিবেদিত, আমাদের জীবন মুক্তির সংগ্রামে নিবেদিত। যেই মুক্তির সংগ্রাম 71-এর 16 ডিসেম্বর আমরা শেষ হয়ে গিয়েছে ভেবেছিলাম, কিন্তু শেষ হয়নি। 14 ডিসেম্বর রায়ের বাজারের বধ্যভূমিতে এ জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করার মধ্য দিয়ে নতুন করে মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের আগেই প্রতিবিপ্লব শক্তি সংহত করেছিল। সেই প্রতিবিপ্লব 75 পর্যন্ত ঘাপটি মেরেছিল। বঙ্গবন্ধু হত্যার পর আমরা কি দেখেছিলাম সেদিন? আজকে যারা জিয়াউর রহমান সৃষ্ট বিএনপি আর মুক্তিযুদ্ধের চেতনার নেতৃত্ব দানকারী আওয়ামী লীগকে এক পাল্লায় মাপতে চায়, যারা খালেদা জিয়া আর শেখ হাসিনাকে একই কাতারে ফেলে বিচার বিশ্লেষণ করতে চায়, বিনয়ের সাথে তাদের কাছে প্রশ্ন করুন, বিএনপির জন্ম কোত্থেকে? বিএনপি নামের রাজনৈতিক দল, রাজনৈতিক আদর্শ কোন আদর্শের উপর ভিত্তি করে এই বাংলাদেশে গড়ে উঠেছে? 75-এর 15 আগস্টের কালরাত্রিতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর কোন আইনের ধারাবাহিকতায়, কোন বিপ্লবের মধ্য দিয়ে, কোন জনসমর্থন নিয়ে ওই সামরিক এক নায়ক জেনারেল জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছিলেন? 1977 সালে ওই জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি ভোট হয়েছিল। সেই ভোটের নাম ছিল গণভোট। সেই ভোটের ইস্যু কি ছিল? সেই ভোটের ইস্যু ছিল একটা, জিয়াউর রহমান সাহেবকে ক্ষমতায় দেখতে চান কি না, হ্যাঁ এবং না, হ্যাঁ না ভোটের নির্বাচন। এবং ওই নির্বাচন যখন হচ্ছে, ওই জিয়াউর রহমান সাহেব তখন একাধারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, একাধারে তিনি তখন বাংলাদেশের প্রধান সামরিক আইন প্রশাসক, এবং তিনি তখন বাংলাদেশের রাষ্ট্রপতি। রাষ্ট্রের তিনটি নির্বাহী পদ নিজের বন্দুকের জোরে সামরিক বাহিনীতে নিজের পদ এবং পদবীকে ব্যবহার করে দখল করে নিয়ে জেনারেল জিয়া সাহেব একটি প্রহসনের নির্বাচন করলেন, হ্যাঁ না ভোটের গণভোট। আর সেই গণভোটে বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষ দেখলো 96% ভোট নাকি জিয়াউর রহমান সাহেব নিজের পক্ষে পেয়েছিলেন। বাংলাদেশে আর কোন দলের অস্তিত্ব সেদিন ছিল না। সব দলের ভোট নিজ দায়িত্বে, নিজ উদ্যোগে জিয়া সাহেব নিজের বাক্সে ভরে মিডিয়ার মাধ্যমে ঘোষণা করলেন বাংলাদেশের 96% মানুষ তাকে সমর্থন করে, তিনি ক্ষমতায় থাকবেন। এই গণতন্ত্র বাংলার মানুষ দেখেছে। আজকে টক শোতে বসে যেই বড় বড় সুশীলরা অনেক সুন্দর সুন্দর গণতন্ত্রের সবক আমাদের দিতে চান, গণতন্ত্রের অ আ ক খ আমাদেরকে শেখাতে চান, তাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন করি, গণতন্ত্র হত্যার সেই কলঙ্কিত সময়ে আপনারা কোথায় ছিলেন? সেই দুঃসময়ে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে তো আপনারা দেশে পর্যন্ত ফিরে আসতে দেন নাই। প্রবাসে রাজনৈতিক আশ্রয়ে অত্যন্ত কষ্টকর জীবন তাকে কাটাতে হয়েছে। 79 সালে জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে আপনারা সংসদ নির্বাচন করলেন। আমাদের এখনো স্মরণ আছে, সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে গেল, তারা বলল রাজনৈতিক দলকে নিবন্ধন নিয়ে রেজিস্ট্রেশন করে রাজনীতি করতে হবে।
আওয়ামী লীগ নিবন্ধনের জন্য ঘোষণাপত্র জমা দিল, সেই ঘোষণাপত্রে একটিমাত্র কথা ছিল, আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বিশ্বাসী। ওই সামরিক একনায়ক জিয়াউর রহমান বললেন, জাতির জনক বঙ্গবন্ধু শব্দটি না কাটলে আওয়ামী লীগকে রেজিস্ট্রেশন দেওয়া হবে না, নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক ধারা চালু করার স্বার্থে বাংলাদেশ আওয়ামী লীগের তৎকালীন নেতৃত্ব সেদিন ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন। তারা বলেছিলেন, সামরিক সরকার আমাদেরকে বঙ্গবন্ধুর নাম ঘোষণাপত্রে রাখতে দেবে কি দেবে না, তার উপর বাংলাদেশের মানুষের হৃদয়ে বঙ্গবন্ধুর অবস্থান কোথায় হবে তা নির্ধারিত হবে না। আমরা প্রয়োজনে সামরিক শাসকের এই সিদ্ধান্তও মেনে নেব, তারপরেও আমরা নির্বাচনে যাব। নির্বাচনে যে আমরা বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাজনীতি শুরু করতে চাই। সেই নির্বাচনে আমরা জানতাম আওয়ামী লীগকে পরাজিত করা হবে। আমরা জানতাম একটা হুন্ডা দুইটা গুন্ডা, নির্বাচন ঠান্ডা, এই স্লোগান দিয়ে জিয়াউর রহমান সাহেব নির্বাচন করবেন। আমরা জানতাম সন্ত্রাসীদের দিয়ে ভোট কেন্দ্র দখল করা হবে, মিডিয়া কুকুরে নির্বাচনের ফল পাল্টে দেওয়া হবে, আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। জানার পরও আমরা সেদিন নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। জেনারেল জিয়াউর রহমানের দয়ার দান, মাত্র 39টা সিটে আওয়ামী লীগের সংসদ সদস্য নিয়ে আমরা সেদিন সংসদে গিয়েছিলাম। কেন গিয়েছিলাম? আমরা গিয়েছিলাম বাংলাদেশের ইতিহাস যেদিন লেখা হবে, ওই সংসদ থেকে আওয়ামী লীগ যে প্রতিবাদ জানিয়েছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য, আওয়ামী লীগ যে প্রতিবাদ জানিয়েছে বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে, স্বঘোষিত খুনিদেরকে জিয়াউর রহমান কর্তৃক বিশ্বের বিভিন্ন দূতাবাসের চাকরি দেওয়া, সেই বিষয়ের প্রতিবাদ করার জন্য আমরা সংসদে যাব। পৃথিবীর ইতিহাস, বাংলাদেশের ইতিহাস একদিন লেখা হবে, সংসদীয় কার্যক্রম সেখানে থাকবে। সেখানে দেখা যাবে বাংলাদেশের মানুষ অন্যায় সহ্য করে নাই, ক্ষুদ্র শক্তিতে হলেও প্রতিবাদ করেছিল এবং গণতন্ত্রকে ধারাবাহিকভাবে রক্ষা করার জন্য সেদিন আমরা নির্বাচনে গিয়েছিলাম। আর আজকে আমরা দেখছি বাংলাদেশের একটি রাজনৈতিক দল নির্বাচনে তো যাই না, বরঞ্চ সেই নির্বাচন বন্ধ করার জন্য 500-এর অধিক স্কুল জ্বালিয়ে দেয়, বোমা হামলার পর বোমা হামলা করে বাংলাদেশের সাধারণ মানুষকে, নিরীহ মানুষকে হত্যা করে তারা আজকে বাংলাদেশে রাজনীতি করতে চায়। বন্ধুরা আমার, আপনারা কি জানেন 1975-এর 15ই আগস্ট জিয়াউর রহমান ক্ষমতায় নেওয়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছিলেন কোন ব্যক্তিটিকে? বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে জিয়াউর রহমান সাহেব প্রথম নিয়োগ দিয়েছিলেন 71-এর চিহ্নিত মুক্তিযুদ্ধ বিরোধী একজন রাজনীতিবিদ শাহ আজিজুর রহমান সাহেবকে। কে এই শাহ আজিজ? আপনারা কি শাহ আজিজের নাম শুনেছেন? 1971 সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় সারা পৃথিবী জুড়ে যখন এই বাংলাদেশে ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে সারা বিশ্ব বিবেক যখন সোচ্চার, সারা বিশ্ব বিবেক যখন সোচ্চার কণ্ঠে এই গণহত্যা বন্ধ করার জন্য দাবি জানাচ্ছে, এই বাংলাদেশে পাকিস্তানি সামরিক বাহিনী যেই নির্বিচার হত্যাযজ্ঞ চালাচ্ছে তার বিরুদ্ধে সারা পৃথিবীর বিবেকবান মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানাচ্ছে,